আজ আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের যে 3 নম্বর অধ্যায় সরকারের বিভিন্ন রূপ ওই চ্যাপ্টারের 3 নম্বর ক্লাস আজকে আমরা করব। আগের দুখানা ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন ধরনের সরকার নিয়ে এবং গণতন্ত্র নিয়ে। যারা সেই ক্লাসগুলো করনি গিয়ে করে আসো, তারপরে আজকের ক্লাসে চলে এসো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আর শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দা পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক। তো আজকে 3 নম্বর অধ্যায় সরকারের বিভিন্ন রূপ, আর মূল বিষয় কি কর্তৃত্ববাদ। 3 নম্বর ক্লাস আজকে, ঠিক আছে? আজকে আমাদের ক্লাসের যে আলোচনার বিষয় অর্থাৎ গল্প কি নিয়ে করব, আজকে গল্প করব কর্তৃত্ববাদ কি জিনিস, কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য, আর বিভিন্ন ধরনের কর্তৃত্ববাদের যে রূপ রয়েছে বিভিন্ন ধরনের, সেগুলো নিয়ে আলোচনা করব। এছাড়া কর্তৃত্ববাদের দোষগুণ এবং কর্তৃত্ববাদের উদ্ভবের কারণ, কেন এটা উদ্ভব হয়েছে, তাই না? আর সঙ্গে কর্তৃত্ববোধ নয়, কর্তৃত্ববাদ এবং গণতন্ত্রের মধ্যে পার্থক্য, এই কয়েকটা জিনিস আমরা আলোচনা করব, ঠিক আছে? দেখো, একটু বাস্তবের সঙ্গে মেলাবে, কারণ রাষ্ট্রবিজ্ঞান বাস্তব জিনিস, তাই না? অবাস্তব জিনিস নয়, এটা যুক্তি মানে। তো যুক্তি দিয়ে কাজ করো। আমাদের সমাজে এমন কিছু জিনিস চলছে যেগুলো ভালো নয়, তাও আমরা এগিয়ে যাচ্ছি, তাই না? সেগুলো মেনে নিচ্ছি। আর পলিটিক্যাল লিডারদের কথা মানা উচিত, কিন্তু তারা যদি আমাদেরকে অন্য পথে নিয়ে যায়, কর্তৃত্ববাদের পথে নিয়ে যায়, তবে সেখান থেকে ফিরে আসা উচিত, তাই না? তো প্রথমে আমরা দেখি কর্তৃত্ববাদ কি। দেখো, কর্তৃত্ববাদ বলতে আরেকটা কথা, কর্তৃত্ববাদের ইংরাজি কি তোমরা একটু কমেন্ট করে জানাও তো, ঠিক আছে? দেখো, কর্তৃত্ববাদ আমরা যদি সাধারণভাবে বলি যে কর্তৃত্ব ফলানো, ঠিক আছে? বলছে কর্তৃত্ববাদ এমন একটি শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্রের যে চূড়ান্ত ক্ষমতা রয়েছে, রাষ্ট্রের যে চূড়ান্ত কর্তৃত্ব রয়েছে, যে সাধারণ মানুষের উপর রাষ্ট্র কর্তৃত্ব করে, তাই না? এই যে রাষ্ট্রের যে কর্তৃত্বের যে চূড়ান্ত ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা কোনো একজন ব্যক্তি বা কোনো একটা গোষ্ঠীর মধ্যে, বা বলতে পারো যে এলিট গোষ্ঠীর মধ্যে, বা কোনো রাজনৈতিক দল বা কোনো পরিবারের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়, সেইটাকেই কি বলা হচ্ছে, যে কর্তৃত্ববাদ। বোঝা গেল? মানে সাপোজ তুমি রয়েছো, তুমি যখন পুরো শাসন কার্যটা নিয়ে নিচ্ছ, তোমার হাতেই সমস্ত ক্ষমতা রয়েছে, তুমি সর্বে সর্বা, তখন সেটা কর্তৃত্ববাদ হয়ে যাচ্ছে। যদি আমরা আমাদের দেশের উদাহরণ দিই, ভারতবর্ষের, যদি এমন হয়ে যায় যে কেন্দ্র সরকার কে রয়েছে, বিজেপি সরকার রয়েছে, বিজেপি সরকার কি করলো, পুরো কর্তৃত্ব, যে রাজনৈতিক কর্তৃত্ব, পুরো রাষ্ট্রের পুরো ক্ষমতা নিজের হাতে নিয়ে নিল, অন্য কোনো সাধারণ মানুষের কোনো স্বাধীনতাই দিল না, তাদের কোনো অধিকারের কথাই ভাবলো না, তখন কি হবে, সেটা কর্তৃত্ববাদী সরকার হয়ে যাবে, তাই না? দেখো, কর্তৃত্ববাদী সরকারে যে শাসক দল থাকে বা শাসক থাকে, সেই শাসক সর্বে সর্বা হয়ে যায়, জনগণের কোনো কথাই শোনা হয় না, জনগণের কোনো মতামতই শোনা হয় না, জনগণের কোনো অধিকারই থাকে না, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কোনো অধিকার থাকে না। যে শাসক, সে শুধু তার স্বার্থে কাজ করে। এই যে আমরা মোনার্কি দেখেছি, তাই না? অর্থাৎ রাজতন্ত্র, তারপরে স্বৈরতন্ত্র দেখেছি, এগুলো সমস্ত কিছু কি এই কর্তৃত্ববাদেরই একটা রূপ, ঠিক আছে? আমরা সেটা পরবর্তীতে দেখব। তো আমরা একরকম বলতে পারি কি, কর্তৃত্ববাদ কি ক্ষমতার একটা প্রতিফলন, যেখানে শাসক শ্রেণী শুধু তার কথাই ভাবে, অন্য কারো কথাও ভাবে না। এই কর্তৃত্ববাদ কিভাবে আসছে, এটা আমরা বিভিন্ন পর্যায়ে দেখব, যে এটা কি কারণে একটা দেশে কর্তৃত্ববাদ হতে পারে, এবং যখন আমরা কিভাবে বুঝবো যে এই রাষ্ট্রে কর্তৃত্ববাদ হয়ে যাচ্ছে কিনা শাসক শ্রেণী, সেগুলো আমরা পরবর্তীতে যখন পুরো ক্লাসটা করব, তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে জিনিসটা, ঠিক আছে? তো আমরা ধরে নিচ্ছি যে বেসিক কর্তৃত্ববাদ কি সেটা তোমাদের ক্লিয়ার হয়েছে। দেখো, আমরা আরো একবার বলে রাখি, কর্তৃত্ববাদ এমন একটা শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্রের যে চূড়ান্ত ক্ষমতা ও কর্তৃত্ব রয়েছে, সেটা কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি, অর্থাৎ একটা গোষ্ঠী বা এলিট গোষ্ঠী বা কোনো পরিবার বা কোনো রাজনৈতিক দলের হাতে চলে যায়, এবং সেখানে সেই শাসক দল কি করে, নিজেকে সর্বেসর্বা মনে করে, এবং যেখানে নাগরিকের অর্থাৎ জনগণের কোনো রকম অধিকার কার্যকর হয় না, এবং সেই দলের প্রতি
অর্থাৎ যে শাসক দল সেই দলের প্রতি একরকম জোরপূর্বকভাবে আনুগত্য চাই জনগণের কাছ থেকে। অর্থাৎ ওই যে আমরা উদাহরণ দিলাম বিজেপি সরকার, সাপোজ এই বিজেপি সরকার আমাদের কাছ থেকে কি করছে, কর্তৃত্ব চাইছে, আমাদের কাছ থেকে আনুগত্য চাইছে, যে তিনি যা বলবে আমরা তাই মেনে নেবো, এরকম একটা ব্যাপার। তখন সেটা কি হয়ে যাচ্ছে, কর্তৃত্ববাদ। ক্লিয়ার? এবার আমরা সরাসরি এর বৈশিষ্ট্যে চলে যাই। হ্যাঁ, বলে রাখি এই কর্তৃত্ববাদের বেশ কিছু উদাহরণ যদি আমরা দিই, তবে আমরা চীনের উদাহরণ দিতে পারি, তাই না? চীনে একদলীয় ব্যবস্থা রয়েছে, আমরা জানি চীনে গণতন্ত্রও রয়েছে। হ্যাঁ, গণতন্ত্রের সঙ্গেও কর্তৃত্ববাদের একটা সহাবস্থান আমরা দেখতে পাই মাঝে মাঝে। ঠিক আছে, একরকম আমরা বলতে পারি চীনে অ্যাকচুয়ালি গণতন্ত্র নেই, নামে গণতন্ত্র রয়েছে, কিন্তু ওখানে কর্তৃত্ববাদ চলছে। ঠিক আছে, দেখো কর্তৃত্ববাদ এমন একটা ব্যবস্থা যেখানে নাগরিকদের কোনো রকম অধিকার থাকে না, নাগরিকরা ভোটে দাঁড়াতে পারে না, নাগরিকরা ভোট দিতে পারে না। ভোট দিতে পারলেও এমন সিচুয়েশন তৈরি করে দেয় সরকার যেখানে ওই ভোটের কোনো মূল্য নেই। যেরকম চীনে ভোট দিতে পারে, কিন্তু ওখানে একটা দলই রয়েছে, মানে দাঁড়াবে সেই একটা দলই। ঠিক আছে, তুমি যাকেই ভোট দাও ওই জিতবে, তাই না? এইরকম একটা ব্যাপার। তারপরে ধর্মীয় ব্যাপারগুলোই, যে কর্তৃত্ববাদী সরকার যেখানে থাকে সেখানে ধর্মের উপরে কন্ট্রোল আনার চেষ্টা করা হয়। তারপরে তোমার সামাজিক চালচলন, শিক্ষার উপরে কন্ট্রোল আনার চেষ্টা করা হয়। উদাহরণ হিসেবে আমরা চীন বললাম, এছাড়া আমরা উত্তর কোরিয়ার যে কিম কিম জং উন রয়েছে তার কথা আমরা বলতে পারি। এছাড়া 1936 থেকে 1975-এর মধ্যে যে স্পেনের যে ফ্রাঙ্কো ছিল, ইতিহাস বইয়ে পড়েছো, ক্লাস 10-এ ছিল, ঠিক আছে, ওনার কথা বলা যেতে পারে, যে এরা একরকম স্বৈরাচারী হয়ে ওঠে। ঠিক আছে, যাই হোক, আমরা সরাসরি বৈশিষ্ট্যে চলে যাই। আমরা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে যখন হাসিনা সরকার ছিল তখন ওরাও সেই একদলীয় ব্যবস্থাটা নিয়ে এসেছিল। ওখানে অন্য কোনো দলকে একরকম মানে শেষ করে দিয়েছিল অন্য কোনো দলকে। ঠিক আছে, যে কিভাবে, যে রাজনৈতিক বা সরকারি ক্ষমতা ছিল সেই ক্ষমতা প্রয়োগ করে অন্য দলগুলোর যে তার বিরোধী দল ছিল তাদেরকে জেলে ভরে দিচ্ছিল, এই যে ব্যাপারটা ছিল। ঠিক আছে, এইভাবে কর্তৃত্ববাদ ছড়ানোর চেষ্টা করছিল। তোমরা বলো তো আমাদের ভারতে কি কোনো দল এরকম করছে? করলে সেটা কমেন্টে জানিও। ঠিক আছে, যাই হোক, আমরা সরাসরি কর্তৃত্ববাদের বৈশিষ্ট্যে চলে আসি। ঠিক আছে, দেখো প্রথমে কি বলছি, কেন্দ্রীভূত ক্ষমতা, অর্থাৎ সমস্ত ক্ষমতা এক জায়গায় হয়ে যায়। ওই যে যে শাসন করছে বা যেই সংস্থা রয়েছে, মানে অর্থাৎ যেই সংস্থা শাসন করছে বা কোনো একজন শাসন করছে বা কোনো একটা পরিবার শাসন করছে, সে সমস্ত ক্ষমতা, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সমস্ত ক্ষমতা ওই সংস্থার হাতে বা ওই ব্যক্তির হাতে চলে যায়। ঠিক আছে, অর্থাৎ এক জায়গায় হয়ে যাচ্ছে সমস্ত ক্ষমতা, সেই বিচার করবে সেই। ঠিক আছে, অর্থাৎ সে কিছু লোক রেখেছে, অর্থাৎ বিচার বিভাগ রয়েছে, বিচার বিভাগের কন্ট্রোলও সে তার হাতে নিয়ে নিয়েছে, মিডিয়ার কন্ট্রোলও সে তার হাতে নিয়ে নিয়েছে। এই যে ব্যাপারটা, ঠিক আছে, এটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাতে হয়ে থাকে। ঠিক আছে, এছাড়া সাধারণের সীমাবদ্ধ রাজনৈতিক ভূমিকা, একরকম সীমাবদ্ধ বলতে কোনো রকমই থাকে না, আমরা বলতে পারি যে তারা রাজনৈতিক কাজে কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারে না। দেখো আমাদের দেশে গণতন্ত্রে আমরা কি করতে পারি, যে কোনো দল যদি কোনো রকম ভুল করে আমরা তার বিরোধিতা করতে পারি, আমাদের পরের বার তাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের হাতে রয়েছে। কিন্তু কর্তৃত্ববাদে কি হয়, ওই রকম জনগণের কোনো রকম অধিকার থাকে না, তারা কোনো রকম মতামত দিতেই পারবে না। যদি কোনো দল অর্থাৎ যে শাসন করছে সে যদি কোনো ভুলও করে, তুমি যদি তার বিরোধিতা করো তোমাকে জেলে ভরে দেবে। ঠিক আছে, যেরকম ওই যে কিম জং উন ওরকম করে, যদি তার বিরোধিতা করা হয় তবে পরের দিন থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তারপরে কি বলছে, বল প্রয়োগ ও ভীতি প্রদর্শন। দেখো এই যে কর্তৃত্ববাদী সরকার যারা রয়েছে তারা জনগণের আনুগত্য পাওয়ার জন্য একরকম তাদের উপরে বল প্রয়োগ করে, যে মানতেই হবে, অথবা তাদের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দেয়। যেরকম ধরো ধর্মের ভিত্তিতে, যে ওরা আমাদের ক্ষতি করছে, যেরকম হিটলার করেছিল, তাই না? ওরা কি বলেছিল, জার্মান জাতি, জার্মান জাতি শ্রেষ্ঠ, তাই না? এবং সে বলেছিল যে ওই যে ইহুদিরা রয়েছে তারা আমাদের জার্মান জাতিকে নষ্ট করে দিচ্ছে, ওরা যদি ওখানে থাকে তাহলে আমরা শেষ হয়ে যাব, আমাদের অস্তিত্ব চলে যাবে। আমি ফেসবুকেও রিসেন্টলি দেখছি আমাদের ভারতবর্ষেও ঠিক অনেকটা এরকম হচ্ছে কিছু ক্ষেত্রে। এটা আমি বলে রাখি যে এটা ফেসবুকে দেখেছি আমি। ঠিক আছে, যে হিন্দু মুসলিমের মধ্যে এখন বিভেদ সৃষ্টি হচ্ছে, যেটা একেবারে উচিত নয়।
বিভেদ সৃষ্টি হচ্ছে কিভাবে? কোনো দল করছে কিনা আমি জানি না এটা, ঠিক আছে, বা জানলেও বলবো না আমি কোনোদিন বলতে এখন অন্তত বলছি না, ঠিক আছে। দেখা গেল আমার এই যে পরিবারটা শুরু না হতেই শেষ হয়ে গেল, ঠিক আছে, যদি বলে দিই, ভয় করি না, বলে দেওয়া যায়, ঠিক আছে। তোমরা বুঝতে পারছো কিছু দল রয়েছে, একটা দল নাই আমাদের দেশে, একাধিক দল রয়েছে যারা এটা করতে চাইছে, যে হিন্দু মুসলিমের মধ্যে একটা লড়াই বাঁধানোর চেষ্টা করছে। কি বলছে? হিন্দুদের কি বলছে? মুসলিমরা তাদের ক্ষতি করছে, মুসলিমদেরকে বলছে হিন্দুরা তার ক্ষতি করছে। এইরকম একটা ব্যাপার, লড়াই বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। দেখো, আমরা অন্য দেশের কোনো কথা আমরা ভাববো না, কোন দেশে কি হচ্ছে, আমাদের দেশ নিয়ে ভাববো, আমরা আমাদের পরিবার নিয়ে ভাববো, তাই না? আমাদের দেশে আমরা আমাদের পরিবারের মধ্যে না লড়াই করি, ঠিক আছে। যাই হোক, তো এইভাবে ভয় ঢুকিয়ে দিচ্ছে, ফলে কি, হ্যাঁ স্যার আমাদের ঠিক বলছে, এই দল আমাদের শাসক, ইনি যা বলছে তাই ঠিক। এই যে ভয় ঢুকিয়ে আনুগত্য পাওয়ার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে। এছাড়া পরেরটা কি বলছে? সুনির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের অনুপস্থিতি। এই যে কর্তৃত্ববাদ যখন থাকে না, তখন অন্য কোনো দল থাকে না, ঠিক আছে। যখন অন্য কোনো দল থাকে না, তাদের ভুলটা ধরিয়ে দেওয়ার কেউ থাকে না। অর্থাৎ ওই যে বললাম যে কর্তৃত্ববাদী সরকার তাদের বিরোধী দলগুলোকে মানে শেষ করে দেয়, মুখ বন্ধ করে দেয়, বিভিন্ন ক্ষমতা প্রয়োগ করে। কারণ সেই কর্তৃত্ববাদী দল অনেকটা এইভাবে আসে কিছু ক্ষেত্রে, যে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, তাই না? ফলে রাজনৈতিক যে মতাদর্শ অন্যান্য, অর্থাৎ সাপোজ একখানা টিম রয়েছে, দল রয়েছে, সে যেটা করছে তার একটা চিন্তা ভাবনা যে আমি এইভাবেই, আমি এটা মেনেই চলবো, ঠিক আছে। সে শুধু সেই চিন্তা ভাবনারই কি পূজারি, সে অন্য কোনো চিন্তা ভাবনা সহ্য করতে পারবে না। তো সে অন্য কোনো চিন্তা ভাবনাকে যখন সরিয়ে দিচ্ছে বিভিন্ন ক্ষমতা প্রয়োগ করে, তখন কি হচ্ছে? অন্য কোনো চিন্তা ভাবনার এখানে উপস্থিত থাকছে না, তাই না? রাজনৈতিক চিন্তা ভাবনা, তাহলে কি হচ্ছে? একরকম অনুপস্থিতি দেখা যাচ্ছে কিসের? অন্যান্য রাজনৈতিক মতাদর্শের। নেক্সট কি বলছে? সীমিত ব্যক্তি স্বাধীনতা। যখন কর্তৃত্ববাদী যে সরকার গঠন হয়, ঠিক আছে, কর্তৃত্ববাদ শুরু হয়, তখন কি জনগণের স্বার্থ, জনগণের অধিকার, জনগণের স্বাধীনতা নষ্ট হয়ে যায়, জনগণের কোনো কথাই শোনা হয় না। কি মনে করে শাসক? যে না, আমি যা ভাববো সেটাই হবে, আমি ওদের জন্য ভালো ভাবি, ওরা কেউ ভাবতেই পারে না, ঠিক আছে। দল ব্যবস্থার অনুপস্থিতি, ওই যে বললাম, দল অন্য দলকে পুরো শেষ করে দেয়। আমি এখন ধরো আমি শাসন করছি, আমি একজন কর্তৃত্ববাদী সরকার, তো আমি কি করব? অন্য দলকে রাখবো এখানে? নিশ্চয় না, ওদেরকে শেষ করে দেব, ঠিক আছে। আমি এমন নয় যে 5 বছর অন্তর ভোট হবে, ওটাও হতে দেব না, আমি যতদিন ইচ্ছা ততদিন শাসন করে যাব। ওই যে কিম জং উন, উত্তর কোরিয়ার যে শাসক রয়েছে, সে যেটা করে, তাই না? তার পরিবার মানে তার বাবা ছিল, তার দাদু ছিল, এখন সে, পরবর্তীতে তার সন্তান হবে, এই রকম পরপর হয়ে যাচ্ছে, তাই না? এই কর্তৃত্ববাদী সরকার, চীনেও এরকম হচ্ছে, তাই না? নেক্সট কি বলছে? সমাজের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, অর্থাৎ কি রাষ্ট্র পুরো নিয়ন্ত্রণ করবে। আমরা গণতন্ত্রে দেখতে পাই যে সমাজের মধ্যে জনগণের নিয়ন্ত্রণ থাকে, তাই না? কিন্তু কর্তৃত্ববাদে কি হচ্ছে? রাষ্ট্রই যা বলবে। রাশিয়ায় এরকম রয়েছে, ঠিক আছে, রাশিয়ায় গণতান্ত্রিক সরকার রয়েছে, কিন্তু ওখানে কর্তৃত্ববাদ চলছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই যে মার্ক্সীয় যে চিন্তাধারার বা সমাজতান্ত্রিক যে রাষ্ট্রগুলো রয়েছে, সেখানে সাধারণত এই কর্তৃত্ববাদ আমরা দেখতে পাই কিছুটা, ঠিক আছে। নেক্সট, নিয়ন্ত্রিত গণমাধ্যম, অর্থাৎ এই যে সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হয়, অর্থাৎ দেখবে যে পার্টিকুলার দল সম্পর্কে বা শাসক সম্পর্কে কোনো বাজে কথা ছড়ায় না। যেরকম চীনে একটাই এক চ্যানেল রয়েছে, নিউজ চ্যানেল, যে কিনা সবসময় ওর গুণগান করে, ওই সরকারের গুণগান করে, ওই সরকারের ক্ষমতা প্রদর্শন করে, ওই সরকার অন্য রাষ্ট্রের সঙ্গে কেমন সম্পর্ক তৈরি করছে সেটা দেখে, ঠিক আছে। এই বিষয়গুলোই দেখায় জনগণকে, সে যে কি দেশের জন্য কি করছে ওটা ম্যাটার করে না, তাই না? এই জিনিসটা দেশের কাঠামো ঠিক করছে কিনা এই জিনিসটা দেখায় না। ওই যে পুরো মিডিয়াকে, সোশ্যাল মিডিয়া বলো, টেলিভিশন বলো, বা এই যে নিউজ চ্যানেলগুলো বলো, নিউজ পেপারগুলো বলো, সমস্ত কিছুকে নিজের কন্ট্রোলে নিয়ে আসে।
একটা কর্তৃত্ববাদী সরকার গঠন করতে গেলে এই জিনিসগুলো খুব দরকার। এক ধর্মের মধ্যে লড়াই বাঁধিয়ে দাও, সোশ্যাল মিডিয়াকে নিজের হাতের কন্ট্রোলে আনো, আর্মিকে বা পুলিশ ব্যবস্থাকে নিজের কন্ট্রোলে নিয়ে আসো, তাহলে একরকম তুমি কর্তৃত্ববাদী সরকার পরিণত হতে পারবে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। নেক্সট, জনগণের নিঃশর্ত আনুগত্য প্রদর্শন, অর্থাৎ কোনো শর্ত ছাড়াই জনগণের এর কাছ থেকে কি আনুগত্য প্রদর্শন চাই এই সরকার, এই কর্তৃত্ববাদী সরকার চায় যে জনগণ আমার উপরে কি আনুগত্য প্রদর্শন করুক। আমি ওর জন্য কি করলাম দেখার দরকার নেই, ওকে আমার প্রতি আনুগত্য প্রদর্শন করতে হবে, না হলে ওকে দেশদ্রোহী বলবো আমি, এরকম একটা ব্যাপার। বোঝা গেল, এই কর্তৃত্ববাদী সরকারে এটা দেখা দেয়। ঠিক আছে, নেক্সট, বৈষম্যপূর্ণ আর্থসামাজিক ব্যবস্থা, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে একটা শ্রেণী একেবারে নিচুতে চলে যায় এবং ওই যে শাসক শ্রেণী রয়েছে সেই শাসক শ্রেণী কি একেবারে শক্তিশালী হয়ে যায়। ইয়েস, আমি ধনসম্পত্তির দিক থেকে সেরা। আর ওই যে চাষিরা রয়েছে, ওই যে শ্রমিক শ্রেণী রয়েছে, ওই যে মিডিল ক্লাস রয়েছে, তাদের কি হলো দেখার দরকার নেই। আমার কথা হচ্ছে আমার শ্রেণী, আমার পরিবার, আমার পরিবারের ভালো করার জন্য কি করতে হবে সেটা আমি দেখব। আমার নিজের স্বার্থ ঠিক রাখতে হবে, আমার যে সঙ্গীরা রয়েছে তাদের স্বার্থ ঠিক রাখতে হবে। বোঝা গেল এই জিনিসটা। রাজনৈতিক সচলতা নগণ্য, ওই যে রাজনৈতিকভাবে অ্যাক্টিভ থাকে না জনগণ, তাই না, এখানে এই কর্তৃত্ববাদ, কারণ তারা সুযোগই পায় না, তাদের অধিকারই নেই, তাই না। নেক্সট, আমলাতন্ত্র ও সামরিক বাহিনী নির্ভরতা, এই যে কর্তৃত্ববাদ অনেকটা এই যে সামরিক বাহিনী এবং আমলাতন্ত্র, অর্থাৎ আমলা বলতে এই যে আমরা সরকারি অফিসারগুলোকে বুঝি, ঠিক আছে, যে সিভিল সার্ভেন্ট বলে থাকি আমরা, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আসে তাদেরকে আমরা আমলা বলে থাকি। ঠিক আছে, এদের ওপরে মানে এদের দ্বারা সরকারটাকে পরিচালনা করানোর চেষ্টা করা হয়। ঠিক আছে, মানে বিভিন্ন নীতিমিতি সব এরাই এদের মাধ্যমে তৈরি করাবে এই শাসক এই ব্যাপারটা। ঠিক আছে, এবং যখনই বলবে আমাদের দেশের অর্থনীতি বলো বা আমাদের দেশের ভালো কাজ হচ্ছে না, তখন দেখে দেবে আমাদের এই যে সামরিক বাহিনী এত শক্তিশালী, ওরা লড়তে আসলে শেষ করে দেবো। ঠিক আছে, এইরকম একটা ব্যাপার। যাই হোক, অস্থায়ী, দেখো এই যে কর্তৃত্ববাদ এটা একটা অস্থায়ী হয়, হতে পারে এটা 10 বছর টিকলো, 20 বছর, 30 বছর টিকলো, তারপরে শেষ হয়ে যায়। আবার এই সরকারের কোনো যে 5 বছর অন্তর নির্বাচন হবে এরকম কোনো ব্যাপার নেই, সে যতদিন ইচ্ছা থাকতে পারে, তার ইচ্ছা। ঠিক আছে, তার যদি কোনো পরবর্তী কেউ না থাকে তখন ওখানেই শেষ হয়ে যাবে, অথবা তার যদি বংশধর থাকে সে সেটাকে আগিয়ে নিয়ে যাবে, তাই না। এই যে ব্যাপারগুলো, যে এর কোনো স্থায়িত্ব নেই, যে 5 বছরের স্থায়িত্ব, 10 বছর, এটা 20 বছরও চলতে পারে, 100 বছরও চলতে পারে, আবার 2 বছরে 1 বছরেও শেষ হয়ে যেতে পারে, তাই না। গণ অভ্যুত্থান হলে সেটা হয়। এই যে আমরা বাংলাদেশের কথা বলছিলাম যে হাসিনা সরকার 10 বছর মতো ছিল, তারপরে তো গণ অভ্যুত্থান হলো, নিয়ে ওর সরকারের পতন ঘটে গেল, কর্তৃত্ববাদী সরকারের। এখন কি সব চলছে আমরা জানি না জিনিসটা, ঠিক আছে, আমরা অতটা খবর রাখি না, তাই না। নেক্সট, সীমাবদ্ধ রাজনৈতিক বহুত্ববাদ, রাজনৈতিক বহুত্ববাদ বলতে অনেক ধরনের রাজনৈতিক মতামত থাকবে, অনেকটা দল থাকবে যারা তাদের নিজের মতামত দেবে, কিন্তু এই যে কর্তৃত্ববাদ সরকারের ক্ষেত্রে সেটা থাকে না, কারণ এক ধরনেরই থাকে, বাকি মতাদর্শগুলোকে তো শেষ করে দেওয়া হয়, তাই না, বাকি দলগুলোকে, তাদের বিরোধী দলগুলোকে শেষ করে দেওয়া হয়, তো সেই ব্যাপারটা। ঠিক আছে, নেক্সট আমরা পরবর্তী অংশে চলে যাই। দেখো এই যে কর্তৃত্ববাদের বিভিন্ন রূপ নিয়ে আমরা বলছিলাম, তার আগে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে তোমাদের বৈশিষ্ট্য এবং কর্তৃত্ববাদ কি, এই জিনিসটা আশা করছি ক্লিয়ার হয়েছে। কর্তৃত্ববাদ পুরো কর্তৃত্ব ফলানো, তাই না, যেটা তোমার বাড়িতেও হয়, তাই না, তোমার বাবাই সমস্ত কর্তৃত্ব ফলায়, অথবা মা, যে এই আমি যা বলবো তাই হবে, ঠিক আছে, তোদের কোনো ডিসিশন না। অনেকের এই ক্লাস 11-এ অনেকের সায়েন্স নেওয়ার ইচ্ছাই ছিল না, তবু তাকে সায়েন্স নিতে হয়েছে, কারণ তার বাবা মা চেয়েছে, কর্তৃত্ব ফলিয়েছে। যেরকম কিম কিম জং উন, ওই যে উত্তর কোরিয়ার রয়েছে, সে কি বলেছে, তার মতো চুল কেউ কাটতে পারবে না, সে যেই ড্রেস পরবে সেই ড্রেস অন্য কেউ পরতে পারে না, ওই টাইপের। সে যে জিন্স পরবে, অর্থাৎ জিন্সের কথা পরে, যে ওখানে জিন্সই ব্যান্ড করা একরকম। ঠিক আছে, আমরা ওই যে সর্বাত্মকবাদ যেটা আছে ওটা আমরা পড়বো, তখন এই জিনিসটাকে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা সরাসরি এই যে কর্তৃত্ববাদের বিভিন্ন রূপ, মানে দেখো কর্তৃত্ববাদ একটা সিঙ্গেল ধারণা নয়, এর মধ্যে অনেক বিষয় জড়িত রয়েছে, যেরকম রাজতন্ত্র রয়েছে, স্বৈরতন্ত্র রয়েছে, ঠিক আছে, সামরিক তন্ত্র রয়েছে, এই জিনিসগুলো আমরা দেখব।
যেরকম প্রথমে কি বলছে, সামরিকতন্ত্র। সামরিকতন্ত্র বলতে কি বোঝায়, যে সামরিক বাহিনী, অর্থাৎ এই যে আমরা আর্মি বলে থাকি, তার যে হেড, সেই হেড যখন কি করে, শাসন করে। ঠিক আছে, সে কোনো ধরো গণ অভ্যুত্থান হলো, ওই হেড কি করলো, নিজেকে শাসক রূপে ঘোষণা করে দিল। আর আমরা সবাই আর্মির প্রতি একটু দুর্বল, তাই না? আর্মি আমাদের দেশের জন্য করছে, আমরা তাদের জন্য করব, তাই না? তো ওই ক্ষেত্রে সেই সুযোগটা তারা নেয়, জেনারেল, তাই না? এটা একরকম। যেরকম আমরা এই যে সামরিক শাসনের কথা যদি বলি, মায়ানমারের কথা বলতে পারি, তাই না? মায়ানমারে সামরিক শাসন চলছে। যাই হোক, একদলীয় শাসনতন্ত্র বা শাসন ব্যবস্থা। একদলীয় অর্থাৎ কোনো এক জায়গায় যখন একটাই দল থাকে, এই যে আমরা বাংলাদেশের কথা বলছিলাম, হাসিনা সরকার, এছাড়া চীনের কথা বলছিলাম, তাই না? যারা কি করছিল, তাদের একটাই দল রাখছিল, তারা গণতান্ত্রিকভাবে ভোট নিচ্ছিল, কিন্তু ওখানে একটা দলেরই উপস্থিত ছিল, ভোটে দাঁড়িয়েছে একজন। তোমাদের ক্লাসে যদি মনিটর চুজ করা হয়, আর দুজনের মধ্যে না করে একজনকেই দাঁড় করিয়েছে একটা টিচার, আর বলেছে তোমরা ভোট দাও কাকে চুজ করবে মনিটর, তখন কি করবে তুমি? কি যদি সে একটা ভোটও পায়, তাও তো জিতে যাবে। কেউ ভোট দিল না, তোমার ক্লাসে 50 জন বা ছেলে রয়েছে, ক্লাসমেট রয়েছে, বা একটা কথায় ক্লাসমেট রয়েছে, ঠিক আছে? এবার 50 জনের মধ্যে শুধু ও নিজে একজন দাঁড়িয়েছে, আর বাকি 49 জনের মধ্যে 48 জন ভোট দিল না, আর একজন ওই ছেলেটার বন্ধু, সে ভোট দিয়েছে, তো সে তো একরকম জিতেই গেল, তাই না? তো এখানেও সেই একদলীয় ব্যবস্থাতেও তুমি ভোট দাও আর না দাও, সেই একজন যখন দাঁড়াচ্ছে, অন্য দলের যখন অনুপস্থিতি রয়েছে, সেটা কি, সে তো জিতবেই। একরকম কর্তৃত্ববাদই তো এটা, তাই না? আরেকটা কি বলছে, ব্যক্তিতান্ত্রিক কর্তৃত্ববাদ, অর্থাৎ এই কর্তৃত্ব যখন একজন ব্যক্তি ফলায়, তখন সেটা ব্যক্তিতান্ত্রিক কর্তৃত্ববাদ হয়ে যায়। আমরা উদাহরণ হিসেবে কাদের উদাহরণ দিতে পারি, এই যে উত্তর কোরিয়ার কিম জং উন, এছাড়া ইরাকের সাদ্দাম হোসেন, তারপরে গাদ্দাফি রয়েছে। গাদ্দাফি কোথার ছিল জানো, বলো না? লিবিয়ার গাদ্দাফি ছিল, তাই না? লিবিয়ার গাদ্দাফি, এদের কথা আমরা বলতে পারি ব্যক্তিতান্ত্রিক কর্তৃত্ববাদ, অর্থাৎ এদের হাতেই সমস্ত ক্ষমতা চলে আসতো। এর সমস্ত বিষয়কে, অর্থনীতি, রাজনীতি, তারপরে হচ্ছে বিচার বিভাগ, সমস্ত কিছু, মিডিয়া, সমস্ত কিছু নিজের হাতে কন্ট্রোল করতো, নিজের ইচ্ছা মতো, ঠিক আছে? এছাড়া রাজতন্ত্র ওই যে একটা পরিবারের মধ্যে আবদ্ধ থাকতো, আমি রাজা, আমার ছেলে রাজা হবে, আমার নাতিও রাজা হবে, অন্য কারো কিছু নেই, আমি যা বলবো তাই হবে, এরকম একটা ব্যাপার। এইটাও একটা কর্তৃত্ববাদ, মোনার্কি, ঠিক আছে? আর একটা গোষ্ঠীতান্ত্রিক শাসন, বা আমরা বলতে পারি এলাইট যে শাসনটা, ঠিক আছে, অলিগার্কি, তাই না? আমরা বলেছিলাম প্রথম ক্লাসে। দেখো, এই যে অলিগার্কিতে কি হয়, যে একটা গোষ্ঠী কি করছে, এই কর্তৃত্ব ছড়াচ্ছে নিজের মধ্যে, নিজের জন্য ওই রাষ্ট্রে কর্তৃত্ব বিস্তার করছে, জনগণের কাছ থেকে সে আনুগত্য চাইছে, তাই না? না, এরা কি করছে, নিজেদের স্বার্থে কাজ করছে। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট আসছে পরোক্ষ সামরিক শাসন। দেখো, পরোক্ষ সামরিক শাসন বলতে শাসন কার্যে এই সামরিক বাহিনীর যে প্রধান রয়েছে, সে সরাসরি হস্তক্ষেপ করে না, সেখানে এইভাবে প্রচলিত নেই, এই হচ্ছে সামরিক প্রধানই হচ্ছে এই রাষ্ট্রের প্রধান, ঠিক আছে, এই পুরো রাজনৈতিক বিষয়টা মানে চালাবে, এরকম নয়। সে কি করছে, পরোক্ষভাবে হস্তক্ষেপ করছে রাজনৈতিক বিষয়ে। যেরকম উদাহরণ হিসেবে আমরা পাকিস্তানের কথা বলতে পারি, পাকিস্তানের যে সামরিক বাহিনী, ওখানে কিন্তু প্রধানমন্ত্রী রয়েছে, ওই প্রধানমন্ত্রীর ওপরে কন্ট্রোল করতে পারে, ওই সামরিক বাহিনীর প্রধান বলবে তুমি এইভাবে চলো, সে চলবে, চলতে বাধ্য, ঠিক আছে? এই যে ব্যাপারটা, ঠিক আছে, এটা হচ্ছে আমরা বলতে পারি যে পরোক্ষ সামরিক শাসন। নেক্সট কি আসছে, মিশ্র কর্তৃত্ববাদ। দেখো, মিশ্র কর্তৃত্ববাদ বলতে কি বোঝাচ্ছে, মিশ্র কর্তৃত্ববাদ বলতে বোঝাচ্ছে যে যেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য বর্তমান, সঙ্গে কর্তৃত্ববাদের যে বৈশিষ্ট্য সেটাও বর্তমান, অর্থাৎ সেখানে একদলীয় বা দ্বিদলীয় দল রয়েছে, কিন্তু একটা সংখ্যাগরিষ্ঠ দল সে কি করছে, কোনো রকম ভাবে অন্য দলের ক্ষমতাকে শেষ করছে, অর্থাৎ সে বলছে তুমি ভোটে দাঁড়াও, ভোটে দাঁড়াচ্ছেও, কিন্তু তাকে নামে ভোটে দাঁড় করাচ্ছে, ঠিক আছে, তাকে কোনো না কোনোভাবে বাধা দিচ্ছে, সে যাতে ঠিকঠাকভাবে নির্বাচনটা না করতে পারে, ঠিক আছে, সে যাতে ওই না জিততে পারে, ঠিক আছে, এই যে ব্যাপারটা। এবং যে সংখ্যাগরিষ্ঠ দল সে জিতে যাচ্ছে, তখন যে ওই বিরোধী দলের কথা শুনতে হয়, সেটা শুনছে না,
ঠিক আছে, সে বিরোধী দলকে পুরো উপেক্ষা করছে এবং নিজেকে সর্বে সর্বা প্রমাণ করছে, ঠিক আছে, এবং জনগণের কথাও শুনছে না, সে তার মতো চলছে, সে সরকারি ব্যবস্থাগুলোকে নিজের হাতে নিচ্ছে, বিচার বিভাগকে নিজের হাতে নিচ্ছে, অর্থনৈতিক বিষয়গুলো নিজের হাতে নিচ্ছে, সে কারো হাতে দিতে চাইছে না ওই সরকার, তখন সেটা মিশ্র কর্তৃত্ববাদ হয়। আমরা উদাহরণ হিসেবে রাশিয়ার যে পুতিন সরকার রয়েছে তার কথা আমরা বলতে পারি, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাই, নেক্সট কিসে যাবো, কর্তৃত্ববাদের কিছু দোষ গুণ দেখবো। দেখো, যে কোনো খারাপ জিনিসের ভালো গুণও রয়েছে, আবার খারাপ গুণ তো রয়েছে। একটা যে গুন্ডা হয়, ঠিক আছে, মস্তান, সে কিন্তু তার পরিবারকে খুব ভালোবাসে, তাই না, এটা তার ভালো গুণ। আবার তার খারাপ গুণ, সে অন্যের পরিবারের ক্ষতি করে, তাই না। তো সব জিনিসেরই ভালো গুণ খারাপ গুণ রয়েছে। এই কর্তৃত্ববাদ আমার কাছে খারাপ, কিছু মানুষের কাছে আবার এটা ভালো, তাই না। আহ তুমি দেখতে পাবে যে এখন না হলেও 60 থেকে 70 বছর পর কি 100 বছর পর আমাদের পারিপার্শ্বিক মহলে বা পারিপার্শ্বিক পরিবেশে বা আমাদের দেশ বা আশপাশের যে দেশগুলো রয়েছে সেখানে এই কর্তৃত্ববাদী সরকার দেখা দেবেই। কারণ বর্তমানে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, একরকম কর্তৃত্ববাদী সরকার গঠনের একটা সেই পরিবেশ, একটা পুরো মহল তৈরি হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এখনো পুরোপুরি হয়নি কিন্তু আস্তে আস্তে হচ্ছে। এটা ওই জন্যই আমি বললাম। দেখো, এটা আমার মতামত, ঠিক আছে, এটা কেউ বলেনি, এটা আমার মনে হয়েছে। অনেকে এই নিয়ে ক্রিটিসাইজ করে, ঠিক আছে, যে না তুমি তো সেই জ্ঞানী, ঠিক আছে, আমি জ্ঞানী নই, কিন্তু আমার একটা নিজস্ব মতামত রয়েছে, সেই মতামত আমি দিতে পারি, তোমরাও দিতে পারো, তাই না। কেউ যদি বলে এখানে যে আমি গণতান্ত্রিক সরকারের আন্ডারে রয়েছি, তাই না, গণতান্ত্রিক রাষ্ট্রে রয়েছি, গণতান্ত্রিক রাষ্ট্রের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে সবাই সমান, কেউ বেশি বুদ্ধিমান বা কম বুদ্ধিমান নয়। কিন্তু কর্তৃত্ববাদের একটা বিষয় হচ্ছে যে সেখানে কিছু মানুষ তাদেরকে বুদ্ধিমান মনে করে আর বাকি সবাই বোকা, হ্যাবলা, কান্ত, ঠিক আছে। আহ গণতান্ত্রিক সরকারের ক্ষেত্রে কেউ যদি বলে তুই মূর্খ, সেটা কি প্রমাণ করছে জানো, যে বলছে যে তুই মূর্খ সে হচ্ছে সব থেকে বড় মূর্খ। এটা গণতান্ত্রিক সরকারের ক্ষেত্রে। আর কর্তৃত্ববাদের ক্ষেত্রে এই জিনিসটা ঠিক রয়েছে, যদি কর্তৃত্ববাদী সরকার থাকে তাহলে মূর্খ, তুমিও মূর্খ, আমিও মূর্খ, আমরা সব থেকে বড় মূর্খ যে মূর্খ বলছি, ঠিক আছে। এই জিনিসটা গণতন্ত্র এবং বলো না কর্তৃত্ববাদ যে পার্থক্য আমরা বুঝবো, দেখবো, সেটার ক্ষেত্রে সেই সময় আমরা দেখে নেব, ঠিক আছে। আমরা সরাসরি গুণে চলে আসি, যে এই যে কর্তৃত্ববাদের কি কি গুণ রয়েছে। দেখো, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। কেন দ্রুত? একজন বা একটা গোষ্ঠীর হাতে থাকে, তার এইরকম চিন্তা ভাবনা থাকে না যে আমি যদি এই সিদ্ধান্ত নিই তাহলে জনগণ কি ভাববে। যেরকম একটা গণতান্ত্রিক সরকার, সে যে কোনো সিদ্ধান্ত নেবে তাকে ভাবতে হবে, আমি যদি এটা ভুল সিদ্ধান্ত নিই তাহলে জনগণ পরের বার আমাকে চুজ করবে না, তাই না। কিন্তু কর্তৃত্ববাদী ওরকম করে ভাবে না, এই জনগণের কথা তো আমি শুনবোই না, আমি সর্বে সর্বা, আমি রাজা, তাই না। সেই যে ব্যাপারটা, যদি আমি ভুল ডিসিশনও নিই, ওকে, জনগণ কি বলবে, তাই না, এরকম একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে সে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। তো এই কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, তাই না। নেক্সট কি বলছে, সংকটকালীন সময়ের পক্ষে উপযোগী। যেহেতু দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, তো যখন সংকট, এখন বিপদ এসছে, বিপদের সময় তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়, সেই সময় কি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারবে, তাই জন্য সংকটকালীন সময়ের জন্য উপযোগী। শাসন ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি। ওই একজন ব্যক্তির হাতে, যে কোনো একজন ব্যক্তি যখন একটা জিনিস করে, সে এক্সপার্ট হয়, সে খুঁজে খুঁজে কি করে, তার শাসনটা যদি টিকে থাকে তার জন্য খুঁজে খুঁজে ভালো ভালো লোকগুলোরে নিয়ে আসে, তাই না, তার শাসন কার্যের সঙ্গে যুক্ত করে। যাই হোক, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সুবিধা। দেখো, কিছু ক্ষেত্রে এই কর্তৃত্ববাদ একরকম অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বেশ ভূমিকা পালন করে। কিভাবে ভূমিকা পালন করে, যে সে পার্টিকুলার সমাজের সমস্ত কথা কানে তোলে না, তাই না, কানে তোলার তার দরকার নেই। গণতান্ত্রিক ক্ষেত্রে কি হয়, কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে তখন অনেক সময় সাধারণ মানুষের বা জনগণের বিরোধের সামনাসামনি করতে হয়, তাই না, বা বিরোধী দল যেগুলো রয়েছে তাদের মুখোমুখি হতে হয়, ফলে অনেক কাজ
দাঁড়িয়ে থাকে। এখানে যেহেতু কারো কথা চিন্তা করার নেই, তখন সে কি নিজের মতো এই প্রজেক্ট হবে, ঠিক আছে, হয়ে গেল, ডান, তাই না? ফলে কি হচ্ছে, অর্থনৈতিক দিক থেকে সেই উন্নতি হচ্ছে। নেক্সট, রাজনৈতিক শৃঙ্খলা বজায় থাকে। দেখো, রাজনৈতিক শৃঙ্খলা বজায় থাকে কেন? কারণ ও তার ক্ষমতা প্রয়োগ করে, ওই শাসক, তাই না? ফলে রাজনৈতিকভাবে ঠিকঠাক থাকে, কোনো ঝামেলা নেই, ঠিক আছে। ও আমার বিরোধিতা করবে এরকম কোনো বিরোধিতা করার কেউ নেই, ফলে রাজনৈতিক ক্ষমতা বা রাজনৈতিক শৃঙ্খলা বজায় থাকে। এছাড়া দ্রুত অবকাঠামোগত উন্নয়ন সম্ভব। দেখো, একটা রাষ্ট্রের স্ট্রাকচার, মানে আমরা বলতে পারি রাস্তা মাস্তা তৈরির ক্ষেত্রে, বা বলতে পারো বুলেট ট্রেন আনার ক্ষেত্রে, উন্নতি করার ক্ষেত্রে, বা ব্রিজ তৈরি করার ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে কি হচ্ছে, এটা তো 1-2 বছরের বিষয় নয়। এত বড় দেশ, ধরো আমাদের ভারতের ক্ষেত্রে এত বড় দেশ, এর ক্ষেত্রে কি একটা সরকারকে মিনিমাম 10 বছর মিনিমাম থাকা উচিত, তাহলে সেই কাঠামোটা খুব ভালো করতে পারে, ভালো হসপিটাল করতে পারবে, তাই না? তো এই কর্তৃত্ববাদের ক্ষেত্রে কি হয়, যে এই হসপিটাল, রাস্তা, এইসব বিষয়গুলো সে যেহেতু অনেক দিন ধরে থাকছে কিছু সময়ের ক্ষেত্রে, ফলে সুবিধা হয় যে সে লং টার্মের ক্ষেত্রে ভবিষ্যতের কথা চিন্তা করে সে এই কাঠামোটা তৈরি করতে পারে, ঠিক আছে। যাই হোক, এবার ত্রুটিতে চলে আসি। ত্রুটিতে কি বলছে, ব্যক্তি স্বাধীনতার বিরোধ। ওই যে সাধারণ মানুষের কথা কানেই তোলা হয় না, তাদের কোনো অধিকারই রাখা হয় না, তাদের অধিকারকে নষ্ট করে দেওয়া হয়, এই যে ব্যাপারটা। তো এই ক্ষেত্রে বলছে ব্যক্তি স্বাধীনতার বিরোধ করে এই কর্তৃত্ববাদ। নেক্সট কি বলছে, ব্যক্তি সত্তার উপর শাসক সত্তার প্রাধান্য। দেখো, অর্থাৎ এই যে একজন ব্যক্তির উপরে শাসকের প্রভাব একরকম, অর্থাৎ শাসকের প্রতি তার আনুগত্য প্রদর্শন। আমরা যদি বলি ইনি যে আমার শাসক রয়েছে, সেই শাসকই আমার ভগবান, আমার সব, এই ওই, উনি যা বলছে সেটাই সত্য, উনি যা বলছে সেটাই বেদবাক্য, ঠিক আছে না, উনি ভুল বলতেই পারেন না, উনি যা বলছে শোনার কথা বলছে, ঠিক আছে। যাই হোক, এই যে ব্যাপারগুলো, এই প্রভাব পড়ে, ঠিক আছে। হতে পারে ওটা আনুগত্য প্রদর্শনের মাধ্যমে, তার প্রতি অন্ধ ভক্তের মতো ব্যবহারের জন্য, তার প্রতি অন্ধ বিশ্বাসের জন্য হতে পারে, ঠিক আছে। অথবা হতে পারে তার ভয়ে, যে সেই যে বললাম ভীতি প্রদর্শন করে, তাই না, সেই ব্যাপারটা। নেক্সট কি বলছে, জনগণের অংশগ্রহণের সুযোগ সীমিত। এই যে কর্তৃত্ববাদী সরকারের ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে জনগণ একরকম কোনো রকম সুযোগই পায় না, সে তার কোনো অধিকার নেই, তার কোনো রাজনৈতিক স্বাধীনতা বা অধিকার নেই, তো সে কিভাবে রাজনৈতিক কাজের ক্ষেত্রে যুক্ত হবে, সে সুযোগই পায় না, ঠিক আছে। এই কথাটাই বলছে এখানে। শাসকের কার্যকাল অনির্দিষ্ট ও অনিশ্চিত। অর্থাৎ একটা শাসক, এই যে কর্তৃত্ববাদী সরকারের শাসক, আমাদের গণতান্ত্রিক শাসকের মতন তো নয় যে 5 বছর পর তাকে হারিয়ে দেওয়া হবে, সে হেরে যেতে পারে, 5 বছর পর আবার নতুন শাসক আসবে, এরকম তো নয়। এ ভোটই হতে দেবে না, অন্য দলই থাকতে দেবে না, অন্য কাউকেই থাকতে দেবে না, শেষ করে দেবে, তার বিরোধীকে শেষ করে দেবে, সে যতদিন খুশি শাসন করবে, এরকম একটা ব্যাপার। আবার এটাও হতে পারে যে আমরা মেনে নিলাম সে যতদিন খুশি করলো, কিন্তু আমরা যদি জানতাম এ 10 বছর করবে, তাহলে আমরা কিছু একটা ভাবতাম, মানে আমরা ভাবতাম কি যে না, এর উন্নতি ঘটবে একরকম। যদি এর মাঝে গণ অভ্যুত্থান ঘটে যায়, বিপ্লব ঘটে, তাহলে কি সে তো শেষ হয়ে গেল, তাই না, এই যে ব্যাপারটা। এছাড়া উগ্র জাতীয়তাবাদ ও যুদ্ধকে সমর্থন। দেখো, এই যে কর্তৃত্ববাদী সরকাররা একরকম যুদ্ধকে সমর্থন করে, যে লড়াই, অনেক সময় এই লড়াই, আর লড়াইয়ের জন্য কি করে, অন্য দেশের সঙ্গে এই দেশের যে ওরা খারাপ, ওই যে আমাদের প্রতিবেশী দেশ রয়েছে ও খারাপ, এই জিনিসটাকে তোমার মধ্যে ঢুকিয়ে দেয়। সেই উগ্র, আমরা জাতীয়তাবাদ পড়তে গিয়ে উগ্র জাতীয়তাবাদ বলেছিলাম, যে আমরা সেরা ওরা খারাপ, এই যে ব্যাপারটা, এটা ঢোকানোর চেষ্টা করে কিসে, এই কর্তৃত্ববাদে। আবার অনেক সময় এরা ধর্মের আশ্রয় নেয়, ধর্মের লড়াই বাঁধিয়ে দেয়। ওই যে আগুনটা নিভে গেছিল, ধর্মের লড়াইয়ের আগুন নিভে গেছিল, আমি আবার জাগিয়ে তুললাম, মন্দির মসজিদ নিয়ে লড়াই বাঁধিয়ে দিলাম, গির্জার নিয়ে লড়াই বাঁধিয়ে দিলাম, ঠিক আছে। এই যে লড়াই যখন বাঁধাচ্ছি, তখন এটা আমার সাপোর্ট করবে, জনগণ কি ভাববে, এই যে লিডারটা রয়েছে ইনি আমার জাতির, আমার ধর্মের সাপোর্টার, মানে ইনিই সেরা, হায় রে, আমি এনাকে ভগবান মনে করবো এবার,
নিয়ে কি হয়ে যাবে, কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয়ে যাবে, তাই না? এর ওটাই বলছে। এবার পরের পয়েন্ট কি বলছে, মানবাধিকার লঙ্ঘন। দেখো, মানুষের কিছু অধিকার রয়েছে, সামাজিক, অর্থনৈতিক, তাই না? তার বেঁচে থাকার অধিকার রয়েছে, তার কিছু স্বাধীনতা রয়েছে, সেই অধিকারগুলো কর্তৃত্ববাদে কি লঙ্ঘিত হয়। কারণ ওই সাধারণ জনগণের কোনো অধিকার, কোনো স্বাধীনতা এই কর্তৃত্ববাদী সরকার ভোগ করতেই দেয় না। তো একরকম মানবাধিকার লঙ্ঘিত হয়। ঠিক আছে, আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। তো এখনো পর্যন্ত আমরা দেখলাম কর্তৃত্ববাদ কি, কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য কি, বিভিন্ন ধরনের কর্তৃত্ববাদ এবং সঙ্গে কর্তৃত্ববাদের দোষগুণ, তাই না? তো বলে রাখি, এখনো পর্যন্ত যারা দা পলিটি গুরু ফ্যামিলিতে যুক্ত হওনি, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। আর হ্যাঁ, লাইক বা কমেন্ট করতেও ভুলো না, ঠিক আছে? ভালো লাগবে লাইক করলে। যাই হোক, আমরা নেক্সটে চলে যাই। নেক্সট, এই কর্তৃত্ববাদের উদ্ভবের কারণ কি? একাধিক কারণ রয়েছে, সেই কারণগুলোই আমরা এবার আলোচনা করব। আমরা প্রথম কারণ হিসেবে একটা অস্থায়ী রাজনৈতিক ব্যবস্থাকে বলতে পারি। ঠিক আছে, অস্থায়ী রাজনৈতিক ব্যবস্থা। হাতের লেখা খারাপের জন্য ক্ষমা চাইছি, ঠিক আছে? অস্থায়ী রাজনৈতিক ব্যবস্থা। দেখো, অস্থায়ী রাজনৈতিক ব্যবস্থা বলতে দেখা গেল দেশের মধ্যে যে সরকার রয়েছে, সেই সরকারের মধ্যে লড়াই বেঁধেছে, ঠিক আছে? সেই সরকার অন্য দলের সঙ্গে লড়াই, সেই সরকার বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সেই সরকার দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, তো এছাড়া গৃহযুদ্ধ বেঁধে গেছে, ঠিক আছে? এই সময় কিছু শক্তিশালী মানুষ বা কোনো দল বা সামরিক দল কি করে, ক্ষমতায় আসে। এই বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, ওদের দেশের মধ্যে কি বিশৃঙ্খলা বেড়ে গেছিল, তাই না? হাসিনা সরকারের সময় বিশৃঙ্খলা যখন বেড়ে যায়, হাসিনা সরকার কিছুটা স্বৈরাচারী হয়ে ওঠে, তখন কি হয়েছিল? আমরা শুনছিলাম যখন হাসিনা সরকারকে তাড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ ওরা বলে যে পালিয়ে এসছে, যখন পালিয়ে আসে তখন যে আমরা একটা কথা শুনছিলাম যে কর্তৃত্ববাদী বা সামরিক শাসন শুরু হবে, অর্থাৎ একটা নতুন একটা কর্তৃত্ব শেষ হয়ে আর একটা কর্তৃত্ব তৈরি হবে। এছাড়া নর্মালি যখন ধরো একটা গণতান্ত্রিক রাষ্ট্রই রয়েছে, এই আমাদের ভারতের কথা যদি উদাহরণ দিই, এখন ভারতের মধ্যে যদি লড়াই বাঁধে, ভারতের মানুষের মধ্যে যদি লড়াই, মানুষের মধ্যে যদি ঝামেলা থাকে, এখানকার বিভিন্ন দলের মধ্যে যদি ঝামেলা থাকে, তখন কি সংখ্যাগরিষ্ঠ দল কি করবে, দেশের শাসনটা নিজের হাতে নিয়ে নেবে এবং সে কর্তৃত্ব ফলানো শুরু করবে, অন্য কারো কথা শুনবেই না, তাই না? এরকম একটা সিচুয়েশন তৈরি হবে। এছাড়া আরো কারণ হচ্ছে যে সামাজিক মেরুকরণ ঘটাচ্ছে, অর্থাৎ ধরো বিভিন্ন ধর্মের মধ্যে লড়াই বাঁধিয়ে দিচ্ছে, বিভিন্ন সমাজের মধ্যে লড়াই বাঁধিয়ে দিচ্ছে, দিয়ে একটা সমাজকে নিয়ে বা একটা ধর্মকে নিয়ে সে নিজের ক্ষমতা প্রতিষ্ঠার চেষ্টা করছে। সাপোজ এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ রয়েছে। এখন বৌদ্ধ ধর্মের যে মানুষ, সেখানে একজন বৌদ্ধ ধর্মকে সাপোর্ট করে বাকি ধর্মের সঙ্গে ওর লড়াই বাঁধিয়ে দিল, দিয়ে ওই বৌদ্ধ ধর্মের মানুষ, হাই তুমি আমার ভগবান, তুমি আমাদের রক্ষার জন্য রয়েছো, তুমি আমাদের রক্ষা করছো, আমি তোমার কথাই শুনবো বলে তাকে ক্ষমতায় বসিয়ে দিচ্ছে। সে তখন তার কর্তৃত্ব ফলাচ্ছে, সে অন্য ধর্মগুলোকে বা অন্য ধর্মের যে নাগরিক রয়েছে তাদেরকে সাইড করছে এবং বাকিগুলোকে একটু সামনে আনছে, এনে তাদের উপরে অত্যাচার করছে। বোঝা গেল? আমরা করি না অনেক সময় খেলতে গিয়ে, যে নিজের মানুষগুলোকে সামনে নিয়ে আসছি, নিজের মানুষগুলোকে প্রথম দিকে দিচ্ছি, নিজের আমার যে বেস্ট ফ্রেন্ড তাকে প্রথম দিকে দিই, এবার সে যদি আমার সাথে আউট করে দেয় প্রথমে, তাহলে হ্যাঁ তার সঙ্গে ঝামেলা বাজিয়ে দিচ্ছি, এরকম একটা ব্যাপার। যাই হোক, এই উদাহরণটা জানি না কতটা ঠিকঠাক হলো। যাই হোক, নেক্সট আরো কিছু রয়েছে, যে ওই যে বললাম যে সামাজিক মেরুকরণের কথা আমরা বললাম। নেক্সট আমরা কি বলতে পারি, যে অর্থনৈতিক দুর্দশা। অর্থাৎ যখন দেশের মধ্যে অর্থনৈতিক দুর্দশা শুরু হয়, তখন আমরা কি করি, একজন লিডার খুঁজি যে তুমি আমাদেরকে এই বিপদ থেকে বার করো, তখন সে তার কর্তৃত্ব ফলানো শুরু করে। ঠিক আছে, এছাড়া দুর্বল গণতান্ত্রিক ব্যবস্থা। যদি আমাদের গণতন্ত্র দুর্বল হয়, দুর্নীতিগ্রস্ত হয়, এখানকার সরকার, এখানকার যে আমলারা রয়েছে, এখানকার যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা যদি দুর্নীতিগ্রস্ত হয়, তখন কি একজন আসে একরকম মসিয়া হয়ে, ঠিক আছে, মসিয়া হয়ে আসে,
যে আমি তোমাদেরকে এই দুর্নীতি থেকে মুক্ত করব, আর জনগণ তার পেছনে পাগল, বলছে হ্যাঁ সত্যিই তো তুমি আমাদেরকে মুক্ত করবে এর থেকে, এই আমার বিশ্বাস, তোমাকে আমি ক্ষমতায় বসিয়ে দিলাম। আর তখন সেও কি করছে, লড়াই বলতে কর্তৃত্ব ফলানো শুরু করছে, তার ক্ষমতা দেখানো শুরু করছে। হ্যাঁ, তার ক্ষমতা সেটা ঠিক করার জন্য লাগালো, ঠিক আছে, কিন্তু জনগণের কথাও শুনছে না। বোঝা গেল? যাই হোক, এছাড়া একাধিক কারণে এই কর্তৃত্বভাবের উদ্ভব হতে পারে। ঠিক আছে, যাই হোক, আমরা একটা শক্তিশালী বেশ কিছু বলেছি। শক্তিশালী কয়েকটা কি কি কারণে হতে পারে, যেরকম বাংলাদেশের ক্ষেত্রে সে নিজে দখল করতে চায়, এবং ওদের মধ্যে একরকম এক সময় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। যখন বিশৃঙ্খলা, এই যে হাসিনা সরকারের আগে যে সরকার ছিল তাদের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, যখন বিশৃঙ্খলার সৃষ্টি হয় হাসিনা সরকার এসে কি করে, সে তার কর্তৃত্ব ফলায়, সে তার কর্তৃত্ববাদী সরকার গঠন করে, অন্য দলগুলোকে শেষ করে, অন্য দলের যে নেতারা ছিল তাদেরকে জেলে ভরে দেয়, তাই না, বিভিন্ন কারণবশত। এবং এটা করতে তাকে সাহায্য করেছে বিচার বিভাগ বাংলাদেশের, তাই না, বিচার বিভাগের সাপোর্ট তার, সে হাসিনা সরকার কি করেছে, বিচার বিভাগকে কন্ট্রোলে নিয়েছে। এখন একটা প্রশ্ন হচ্ছে, আমি এত হাসিনা সরকারের উদাহরণ কেন দিচ্ছি, দেখো আমরা বাংলায় পড়ছি তো, পাশেই এই কিছুদিন আগে হলো ঘটনাটা, তাই জন্য আমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, যাই হোক, তো এইভাবেই হতে পারে। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকে তো পিছিয়ে রয়েছে। দেখো, ওর প্রতি আমার পার্সোনাল কোনো বিদ্বেষ নেই, কোনো দেশের প্রতি নেই, আমি ভারতীয়, আমরা সৌভ্রাতৃত্ব ছড়াই, আমরা বন্ধুত্ব ছড়াই, তো সেই ক্ষেত্রে আমি সবাইকে বন্ধু মনে করি। অ্যাজ আ ইন্ডিয়ান হিসেবে তারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তারা আমাদের পতাকার ওপর দিয়ে পাড়িয়ে গেছে, তারপরে আমরা যাব এরকম কোনো, মানে আমাদের ওই রকম অশিক্ষা নেই, আমাদের সুশিক্ষা রয়েছে। ঠিক আছে, হ্যাঁ বাংলাদেশের সবাই আবার এটা করছে না, কিছু মানুষ, তো বাদ দিই, ঠিক আছে, কিন্তু আমাদের রক্ত গরম, আমাদেরও খারাপ লেগেছে। ঠিক আছে, যে যখন আমাদের জীবনের থেকে প্রিয় পতাকাকে ওরা, মানে কি বলবো, মারিয়ে গেছে পা দিয়ে, খুব কষ্ট হয়েছে। আমি জাস্ট কি, ভাষা নেই আমার এর কোনো, যে কি বলবো ওদেরকে, রাগ হয় কিন্তু কিছু করার নেই। আমাদের সরকার সেগুলোকে দেখছে, এবং আমার বিশ্বাস সরকার এর জন্যে কিছু একটা করবে। ঠিক আছে, সরকারের উপর এই বিশ্বাসটুকু আছে যে অন্তত এই যে পতাকার অপমানটা সহ্য করবে না। ঠিক আছে, কিন্তু ওদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ না থাকাই ভালো, আমরা শান্তি ছড়ানো পছন্দ করি। ঠিক আছে, নেক্সট আসছে এটা কর্তৃত্ববাদ হবে। ঠিক আছে, কর্তৃত্ববাদ এবং গণতন্ত্রের মধ্যে পার্থক্য, এই জিনিসটা আমরা খুব সহজভাবে বুঝবো। ঠিক আছে, আমরা যদি কয়েক কথায় বুঝি, দেখো কর্তৃত্ববাদ দের মধ্যে ক্ষমতা একজনের হাতে থাকে, একজন বা একটা গোষ্ঠীর হাতে থাকে, সে শাসন করবে, সে কিভাবে শাসন করবে সেই ক্ষমতা সেই ঠিক করবে। কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন থেকে শুরু করে সমস্ত কিছুর ক্ষমতা কার হাতে থাকে, জনগণের হাতে থাকে। ঠিক আছে, কর্তৃত্ববাদীতে জনগণ সরাসরি রাজনৈতিক কাজে অংশগ্রহণ করে না, তাদের কোনো রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অধিকার বা স্বাধীনতা থাকে না। কিন্তু গণতন্ত্রে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন স্বাধীনতা থাকে। ঠিক আছে, আমরা গণতন্ত্র ব্যবস্থার ক্ষেত্রে আমরা এটা দেখি না যে মিডিয়ার উপরে কন্ট্রোল করছে। ঠিক আছে, কিন্তু কর্তৃত্ববাদে দেখতে পাই মিডিয়ার ওপরে তার কন্ট্রোল রয়েছে, এছাড়া সামরিক বাহিনীর ওপরে কন্ট্রোল রয়েছে, পুলিশ বাহিনীর ওপর কন্ট্রোল রয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা কর্তৃত্ববাদে দেখতে পাই, কিন্তু গণতন্ত্রতে সেটা খুব একটা দেখা যায় না। হ্যাঁ, পুলিশ সরকারের কথা কিছুটা হলেও শুনবে, কিন্তু সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায় পুলিশ তার বিরোধিতা করা উচিত, আর্মির তার বিরোধিতা করা উচিত। ঠিক আছে, গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রে। এছাড়া কর্তৃত্ববাদে আমরা আরো একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে আইনের ওপরে যে শাসক নিজেকে মনে করে। যেমন গণতান্ত্রিক ব্যবস্থায় আইনের উপরে কেউ হতে পারে না, সে প্রধানমন্ত্রী হোক আর যেই হোক, আইনের উপরে কেউ নেই। ঠিক আছে, কিন্তু কর্তৃত্ববাদে আইনের ওপরে শাসক নিজেকে মনে করে, আইনের ওপরে রাষ্ট্র, এরকম একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে রয়েছে। ঠিক আছে,
দেখো, এই যে আমরা বলছিলাম যে এতক্ষণ জ্ঞান দিচ্ছিলাম যে কর্তৃত্ববাদে মিডিয়াকে কন্ট্রোল করে, মিডিয়াকে হাতে নেয়। এই তোমরা দেখেছো যখন কোনো এক জায়গায় একটা ঝামেলা শুরু হয়, সর্বপ্রথম বন্ধ করে কি? মিডিয়া। ইন্টারনেট বন্ধ করে দেয়, সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেয়। এর ফলে কি অনেকটা এই ঝামেলাটা কমে আসে। বোঝা গেল? এই যে যখন ঝামেলাটা কমে আসবে, কিসের জন্য? মিডিয়া বন্ধ করার জন্য। নাহলে ছড়াবে, মানুষের মধ্যে ছড়িয়ে যাবে জিনিসটা, আর মানুষ সব এক জায়গায় হওয়া শুরু করবে। মিসগাইড করা হলে, যদি অনলাইনে মিসগাইড করা হয়, তাহলে কি হচ্ছে? লড়াই, মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয়ে যাবে। বোঝা গেল? আর এই মিডিয়ার মাধ্যমেই আমাদেরকেও আমাদের দেশের বিভিন্ন সরকার মিসগাইড করতেই পারে। আমরা দেখেছি, আমরা গান্ধীজির বিরোধিতা করি। আরে আমরা গান্ধীজির ইতিহাসই জানি না, তাই বিরোধিতা করি। আমরা যদি গান্ধীজির সম্পর্কে আমি গান্ধীজির উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? গান্ধীজির সম্পর্কে, গান্ধীজির ইতিহাস ঠিকঠাক ভাবে পড়তাম, তাহলে আমরা কখনো সেই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কথা ভেবে কি গান্ধীজির বিরোধিতা করতাম না। আমাদের দেশে সুভাষ চন্দ্র বসু অর্থাৎ নেতাজির যতটা দরকার ছিল, গান্ধীজিরও ততটা দরকার ছিল। কোনো একজনের প্রচেষ্টায় এটা সম্ভব ছিল না স্বাধীনতা পাওয়া। হয়তো তোমরা অনেকে এর বিরোধিতা করবে। আমরা এই জিনিসটা যখন নেক্সট চ্যাপ্টারে যাব, নেক্সট চ্যাপ্টারে গান্ধীজির চিন্তাধারা পড়বো, তখন আমরা আরো ভালো করে বুঝবো। ঠিক আছে? আশা করছি এই কর্তৃত্ববাদ সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। একটা কোশ্চেন দিয়ে তোমাদের আমি আজকের ক্লাসটা শেষ করতে চাইছি। সেটা হচ্ছে যে, বলো তো, এই যে কর্তৃত্ববাদ যাতে একটা রাষ্ট্রে না ছড়ায়, তার জন্য কি কি করা উচিত? ঠিক আছে? তুমি আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে? যদি এর অ্যান্সার তোমরা দাও ঠিকঠাক, আমি ভাববো যে তোমরা সত্যি খুব ভালো মতো এই ক্লাসটা বুঝেছো। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না, আর পারলে লাইক অ্যান্ড শেয়ারটা করে